দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে আজকে বিধানসভায় সংসদ বিষয়ক মন্ত্রী অতুল বরা উত্থাপন করেছেন ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড বিল। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং এই বিল ইতিমধ্যেই একটা বিতর্কের আবহ তৈরি করেছে। এতিয়া মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই বিধেয়কখন উত্থাপন কৰিব পাৰিব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ হৈ আপোনাৰ অনুমতি সাপেক্ষে মই দ্য ইউনিফৰ্ম চিভিল কোড আসাম বিল 2026 সদনত উত্থাপন কৰিলোঁ। তো আমি আজকে এই আলোচনায় এই বিলে কি কি আছে তার একটা ছোট্ট চিত্র আমি তুলে ধরবো। এই বিল কেন আনা হয়েছে, এই বিলের প্রাসঙ্গিকতা কি, কেন এই বিলটার প্রয়োজন, এই সমস্ত কিছু বলবো আমি আজকে ইভিনিং শোর এই অনুষ্ঠানে। প্রথমত আমি বলে রাখি, এই বিলে মোটামুটি যে বিষয়গুলোর পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো বিবাহ আইন পরিবর্তিত হতে যাচ্ছে, সম্পত্তির আইনের পরিবর্তন হতে যাচ্ছে এবং লিভ ইন রিলেশনটাকে মান্যতা দেওয়া হয়েছে। এই যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি আইন, অর্থাৎ সবার জন্য এক আইন যে আনা হয়েছে, এটা কিন্তু বিজেপির একটা ঘোষিত নীতি, আজকের নয়, অনেক পুরনো এটা বিজেপির নীতি। এবং বিজেপি দল মনে করে যে সারা দেশের জন্য একটি আইন চালু হওয়া উচিত। এবং আপনারা যদি, আমি বিজেপির কথা আপনি বাদ দিন, আপনারা যদি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে যদি তাকান তাহলে দেখবেন সেখানে একটি আইন প্রচলিত রয়েছে। কিন্তু যেহেতু আমাদের দেশে বহু ভাষা, সংস্কৃতি, বহু ধর্মের দেশ, তাই এতদিন ধরে প্রত্যেক গোষ্ঠীর জন্য একটা আলাদা আলাদা আইন তৈরি হয়েছিল। কিন্তু পরিবর্তিত সমাজ ব্যবস্থার সমাজ যখন উন্নতির পথে যাচ্ছে, তখন অনেক মহল থেকে প্রশ্ন উঠছে যে এভাবে যদি প্রত্যেকটা গোষ্ঠীর জন্য আলাদা আলাদা আইন থাকে তাহলে রাষ্ট্র শক্তিশালী হয় না, রাষ্ট্রের একটা একক আইন থাকার খুব প্রয়োজন। তো দর্শকরা, আমি যে বিষয়টাতে আমি এখানে আপনাদেরকে আলোকপাত করতে যাচ্ছি, এই বিলটা আনা হয়েছে এই জন্য যে বিয়ের, যেমন একটা কমন একটা বিয়ের একটা আইন রয়েছে, সব নাগরিককে এই বিয়ের আইনেই বিয়ে করতে হবে, অন্য কোনো আইন হবে না। এখন কি হচ্ছে, মুসলমানের জন্য আলাদা একটা আইন রয়েছে, হিন্দুর জন্য একটা আলাদা আইন রয়েছে, বিভিন্ন ম্যারেজ অ্যাক্ট রয়েছে। এখন থেকে সবটা সমান করা হবে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে একজন হিন্দু তার স্ত্রী থাকতে তিনি অন্য বিয়ে করতে পারবেন, আইনে আছে। কিন্তু একজন মুসলমান তার স্ত্রীকে যে কোনো সময় 3 তালাক বলে বিচ্ছেদ দিতে পারেন, ডিভোর্স দিতে পারেন, এবং তিনি আরেকটি বিয়ে করতে পারেন, এবং 4টা পর্যন্ত বিয়ে করার অনুমতি রয়েছে। তো এই সমস্ত কিছু পরিবর্তন করে একটা কমন একটা আইন, অর্থাৎ একটা অভিন্ন আইন আনার একটা সংস্থান রয়েছে এই নতুন বিলে। কংগ্রেস ইতিমধ্যে এই বিলে বিরোধিতা করেছে। কংগ্রেস বলেছে যে এত বড় একটা বিল সবার সঙ্গে আলোচনা করে আনাটা উচিত ছিল। দর্শকরা, আমি এখানে যে বিষয়টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখছি সেটা হলো লিভ ইন রিলেশন নিয়ে, যেটা অর্থাৎ বিয়ে না করে একজন স্ত্রী এবং একজন পুরুষ একসঙ্গে থাকার একটা সংস্থান এই বিলে রয়েছে। তো এখানে কিন্তু কিছু নিয়ম মানতে হবে। আমেরিকার মতো নয় যে আমার ইচ্ছে হলো আমি কারোর সঙ্গে লিভ ইন করলাম তারপর ছেড়ে দিলাম, এরকম নয়। এটা আপনি বলতে পারেন একটা অলিখিত বিয়ের মতো এখানে একটা ব্যবস্থা রয়েছে। কি সেই ব্যবস্থাটা? লিভ ইন রিলেশনশিপের ক্ষেত্রে সরকার কঠোর, অর্থাৎ বিয়ে করা ছাড়াও একটা ছেলে বা একটি মেয়ে একসঙ্গে থাকতে পারবে, 1 নম্বর। 2 নম্বর, যদি একজন বিবাহিত হয় তিনি কিন্তু লিভ ইন রিলেশন করতে পারবেন না, কারণ তিনি বিবাহিত। দুজনকেই অবিবাহিত হতে হবে। এবং লিভ ইন যে করা হচ্ছে সেটা ম্যারেজ রেজিস্ট্রারকে জানাতে হবে। আপনি না জানিয়ে লিভ ইন করতে পারবেন না, না হলে এটা অবৈধ হিসাবে গণ্য হবে। এবং লিভ ইনের ফলে যে সন্তান জন্ম হবে সেই সন্তানেরও আইনি সুরক্ষার ব্যবস্থা এই ইয়েতে। তো এই ক্ষেত্রে আপনারা বলতে পারেন এটা একটা অত্যন্ত আধুনিক একটা আইন তৈরি হয়েছে এই জায়গাটা, লিভ ইনের জায়গাটা যদি আপনারা ধরেন। এবং লিভ ইনের মধ্যে আবার বিচ্ছেদ করা যায় যদি দুজন যদি সম্মত থাকেন। অর্থাৎ লিভ ইনকে মান্যতা দিয়েও এখানে কিছু কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। সম্পত্তির ক্ষেত্রে অভিন্ন আইন থাকছে, মানে একই আইন থাকছে। এখন যেমন আছে, হিন্দুর ক্ষেত্রে যেভাবে আইনটা রয়েছে, মুসলমানের ক্ষেত্রে একটু আলাদা। মেয়েরা সমান অধিকার পাচ্ছেন না বলা হচ্ছে।
আমি তো আর অতটা তো এখন একই আইনের সবাইকে আনা হবে, এবং এটা নিয়ে আপনার দেশ জুড়ে অনেক অনেক বিতর্ক চলছে। এটাকে একই আইনে আনা হয়েছে। এভাবে আমরা দেখছি যে অভিন্ন দেওয়ানি আইন যেটা আনা হয়েছে, এই আইনের মাধ্যমে সব নাগরিককে একই সূত্রে আনার একটা প্রচেষ্টা হলো এই আইনটা। এই আইন নিয়ে বিরোধিতাটা কেন হচ্ছে? কারণ এই আইন, কারণ মুসলিম যারা শরীয়ত আইনের এটা বিরোধিতা, এটার সঙ্গে একটা সংঘাত বাঁধতে পারে, এই জন্য এই আইন বাঁধবেই। তাই এই আইনকে একই সঙ্গে নেওয়ার যে একটা প্রস্তাব বা আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটার প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মুসলমান ইসলামিক পণ্ডিতরা, বিভিন্ন সংগঠন এবং বিরোধী দল কংগ্রেস, অন্য দলগুলো। এর কারণটা হলো এটাই, তারা মনে করছেন যে এই আইনের মাধ্যমে মুসলমানদের যে ব্যক্তিগত ধর্মাচরণে সরকার হস্তক্ষেপ করছে, এবং সরকার পক্ষের যুক্তি। কিন্তু দর্শকরা একটা কথা আপনাদের বুঝতে হবে, আপনি যদি পৃথিবীর সব রাষ্ট্রের দিকে তাকান, উন্নত রাষ্ট্রগুলোর দিকে, আইন কিন্তু একটাই রয়েছে। এবং ইসলামিক যে দেশগুলো আছে, ইসলামিক দেশগুলোরও কিন্তু শরীয়ত আইন যে সব জায়গায় চলছে এমন নয়। 58টি ইসলামিক দেশের মধ্যে যদি আপনি দেখেন, 23টি দেশই শুধুমাত্র শরীয়ত আইনে চলছে। এর মধ্যে আবার কয়েকটি দেশ আছে শরীয়তে চলছে, আবার তার নির্দিষ্ট এলাকাকে আবার শরীয়তের বাইরে রাখছে। যেমন আপনি বলতে পারেন সৌদি আরব আছে, সংযুক্ত আরব আমিরশাহী আছে, এরকম কিছু আছে। কিন্তু বেশিরভাগ ইসলামিক দেশ কিন্তু মূলত একটা ধর্মনিরপেক্ষ কাঠামি চলছে, এবং সেখানে একটি আইনে প্রচলিত আছে। আপনি এক্ষেত্রে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এইসব আপনারা দেখতে পারেন। তো এই যে বিষয়টা, এখন একটি দেশে একটি আইন, আপনি আমেরিকাতে যান একটি আইন, ইংল্যান্ডে যান একটি আইন, কিন্তু আমাদের দেশে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন আইন তৈরি করা হয়েছে। এবং এই সব তৈরি করতে গিয়ে কি হয়েছে, আমরা এই যে হিন্দু মুসলমান এইসবের বেড়াজাল থেকে আর বের হতে পারছি না। মুসলমান আইন, হিন্দু আইন, এইসব করতে করতে আমরা এটা থেকে বের হতে পারছি না। যেখানে কট্টর ইসলামিক দেশে অনেক ক্ষেত্রে এইসব আইন মানা হচ্ছে না, কিন্তু আমাদের দেশে এগুলো মানা হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, নাগরিকদের সমানতার যে একটা বিষয়, এটা এখানে আসছে না। এবং প্রতিটা ক্ষেত্রে আমরা এইভাবে সম্প্রদায়গত একটা ভাবনার মধ্যে রয়েছি, এর বাইরে আমরা বের হতে পারছি না। তো এই বিলটা জানা হয়েছে, এটাকে এই জন্য আমি অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আধুনিক রাষ্ট্রে একটি আইন থাকাই উচিত। তবে একটা কথা আছে, কাউকে জোর করে কারো উপর আইন চাপানো উচিত নয়, এটা ভালো করে সবার সঙ্গে আলোচনা করা উচিত। কিন্তু একটা ধর্মনিরপেক্ষ দেশে, একটা প্রকৃত ধর্মনিরপেক্ষ দেশে ধর্মের ভিত্তিতে কোনো আইন হতে পারে না, একটা আইনে থাকতে হয়। আপনি আমাকে যতই বুঝান যে অমুক জাতির স্বার্থ সুরক্ষা ব্যাপার। আবার একটা বিষয় এখানে লক্ষ্য করার মতো, যেটা আমি বারবার বলি এবং এবারও বলছি, যে অভিন্ন আইন বলা হচ্ছে, কিন্তু উপজাতিদের এই আইন থেকে বাদ দেওয়া হয়েছে। আপনি যদি কোনো একটা আইনকে অভিন্ন দেওয়ানি আইন যদি বলেন যে না সবার জন্য এক আইন, তাহলে উপজাতিরা কেন এখানে ছাড় যাবে? আমাদের দেশে এটাই হয়েছে মুশকিল, যে কোনো কিছু করতে গেলেই দেখবেন মুখে বলা হচ্ছে অভিন্ন, কিন্তু অভিন্ন কি হলো? উপজাতি যারা আছেন তারা এই আইনের আওতায় বাইরে থাকবেন, কারণ উপজাতিদের নিজস্ব বিবাহ পদ্ধতি, শ্রাদ্ধ পদ্ধতি রয়েছে। এটা যাতে এর উপর যাতে কোনো আঘাত না লাগে, তার জন্য এদেরকে এটার বাইরে রাখা হয়েছে। আমার প্রশ্ন হলো, এইরকম যদি হয় তাহলে তো অভিন্ন হলো না। এটা অভিন্ন বলছেন হচ্ছে দেশে একটা অংশের মানুষ এটা মানছেন, অভিন্ন এভাবে হয় না। যাই হোক, তবুও যে আইনটা হচ্ছে, এবং আইনটা আমি যে দেখলাম, এটা আধুনিকতার যে লিভিনের যে ব্যাপারগুলো বলা হচ্ছে, একটা আধুনিক সমাজ ব্যবস্থা যেরকম চলে সেটার সঙ্গে সামঞ্জস্য রেখেই আইনটা চালু হয়েছে। আর পৃথিবী একটি জায়গায় দাঁড়িয়ে থাকে না। এই যে প্রত্যেক সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা আইন, এসবের কোনো মানে হয় না আধুনিক রাষ্ট্রে। এবং আমরা গণতান্ত্রিক রাষ্ট্র করতে গিয়ে আমরা কি হয়েছে, আমরা অনেক ক্ষেত্রে কঠোর ডিসিশন নিতে পারি না। আজকে চীন যেটা মনে করবেন, চীন সরকার সেটাই করে ফেলবে, কারণ তার ভোটে দাঁড়াবার তার কোনো প্রয়োজন নেই, যার জন্য তারা এগুতে পারছে। ইসলামিক দেশগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো বিজ্ঞানের উন্নতি না করলেও স্বাস্থ্য সূচকে কিন্তু অনেকগুলো ইসলামিক দেশ আমাদের ভারত থেকে অনেক এগিয়ে আছে। পাকিস্তান প্রায় নেই, সেটা অন্য কথা। তো আমি দর্শকরা এখানে এই প্রশ্নটা আনছি যে এই যে বিলটা এসেছে এবং যেভাবে বিলটা উপস্থাপন করা হয়েছে, এতে যেমন এতে মনে হয় না যে মুসলমানদের খুব একটা অধিকার ক্ষুণ্ণ হবে। কারণ এখন মুসলমানরা বলছেন তাদের শরীয়ত আইন এতে ব্যাহত হবে, এটা একটা বিরাট বিতর্কের বিষয়। কিন্তু একটা রাষ্ট্র যদি সবগুলো জিনিস দেখতে যায়, তাহলে সে কোনো আইনই তৈরি করতে পারবে না। এখন একজন নারী সমাজে, হিন্দু নারী যে মর্যাদা সমাজে পাচ্ছেন, একজন মুসলমান নারীও সমাজে বা রাষ্ট্রের কাছে সেই মর্যাদাই দাবি করতে পারেন, কিন্তু সেটা তিনি পারছেন না। যদিও বোঝানো হয় অনেক যুক্তি দিয়ে যে না,
নারীরা সুরক্ষিত, নারীদের এই কিন্তু 3 তালাক প্রথা, নারীরা এই 3 তালাক প্রথা উঠিয়ে দেওয়ায় অনেক নারীদের অনেক সুবিধা হয়েছে। এবং একটা আধুনিক রাষ্ট্র নির্মাণে এই ধরনের যদি আপনি ধর্মীয় বিষয়গুলোকে যদি আপনি অগ্রাধিকার দেন বা এটাকে যদি আপনি খুব একটা সামনে এগিয়ে নিয়ে যান, তাহলে রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে না এবং রাষ্ট্রকে কিছু ক্ষেত্রে কঠিন হতে হয়। এবং এই বিলে যা আছে সেটা আমি বললাম, এবং আমি আরও বিস্তারিত হয়তো বলা যাবে। এবং লিভিনের ক্ষেত্রটা আমি বললাম, সম্পত্তির আইনে অনেকগুলো পরিবর্তন আসছে, বিবাহ বিচ্ছেদ 3 তালাক বিবাহ বিচ্ছেদ করার নির্দিষ্ট নিয়ম থাকবে। এই নিয়মেই একজন মুসলমান ফ্যামিলির যেভাবে বিবাহ বিচ্ছেদ হবে, ঠিক সেইভাবে একজন ইসলামিক ফ্যামিলিরও একইভাবে বিবাহ বিচ্ছেদ হবে। এমন নয় যে আমি 3 তালাক দিয়ে দিলাম আর হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, এরকম নয়। নির্দিষ্ট নিয়ম মেনে আদালতে গিয়েই বিবাহ বিচ্ছেদটা করতে হবে, যেটা একটা আধুনিক রাষ্ট্রে যেটা হয়ে থাকে, আমেরিকা হয়ে থাকে, ইংল্যান্ডে হয়ে থাকে, কানাডায় হয়ে থাকে, উন্নত রাষ্ট্রগুলিতে, এমনকি কিছু ইসলামিক দেশেও এটা হচ্ছে। তাই দর্শকরা, আমি আপনাদের সামনে এই পুরো বিষয়টা তুলে ধরলাম। এবং একটা কথা মনে রাখবেন যে এই বিল, দেখুন আমি কোনো রাজনীতির ব্যাপার এখানে আনছি না, এই বিলটা একটা আধুনিক রাষ্ট্রের জন্য কিন্তু প্রয়োজন। কারণ এভাবে বিভিন্ন গোষ্ঠীর জন্য বিভিন্ন আইন করতে 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 গত 75 বছরে ভারত এগোতে পারছে না। আমাদের সমাজ এখনও হিন্দু, মুসলমান, খ্রিস্টানে বিভক্ত। এটা নিয়েই টিভিতে ডিবেট চলছে, এটা নিয়েই ভোট হচ্ছে, এটা নিয়েই নেতারা জিতছেন, কেউ হারছেন। তাই এগুলো অবসান হোক, সবাইকে একই সূত্রে বাঁধা হোক। নমস্কার।